জয়েন করি। এইমাত্র খেলা শেষ হয়ে গেল, একটু আগে খেলা শেষ হয়ে গেল ইংল্যান্ড এবং ইন্ডিয়ার। ইংল্যান্ড এবং ইন্ডিয়া, এবং এই ম্যাচে ইংল্যান্ড যাকে বলে গোহারা গোহারা হয়ে গেছে। তো তোমাদের সামনে আমি স্কোর কার্ড এখানে রেখে দিয়েছি। স্কোর কার্ডে তোমরা দেখতে পাচ্ছ। আহ, তো ইন্ডিয়া প্রথমে ব্যাট করে 247 রান 9 উইকেটে 20 ওভারে তোলে। ইটস এ ম্যাসিভ, ইটস ম্যাসিভ। ভাবা যায় আগে 50 ওভারে 250 রান তুলতে সব গা হিমশিম হয়ে যেত, আর এখন 20 ওভারে 247 250 রান ইজিলি হয়ে যাচ্ছে। অ্যামেজিং। তো ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে সঞ্জু স্যামসন আবারও সেই একই কাহিনী। 7টি বলে 16 রান, 2টি 6, 1টি 4-এর মার। আজকের ম্যাচেও খেলতে পারেনি সঞ্জু স্যামসন। তারপরে অভিষেক শর্মা, বাপরে বাপ, 135 রান 54 বলে। এটাকে তো আর টিম থেকে বাদ দেওয়ার কোনো উপায় নেই। একে আর বাদ দেবে না মনে হয়। তো 54 বলে 135 রান, 13টা 6, 7টা 4। অ্যামেজিং। এটা মানে অভিষেক শর্মার অভিষেক শর্মার নিঃসন্দেহে এটা মানে জীবনের একটা সেরা ইনিংস। 150 রানে 247 রান করার পর 150 রানে টি-20-তে ইংল্যান্ডের মতো টিমকে হারিয়ে দেওয়া মানে চারটিখানি কথা না। অভিষেক শর্মা 135 54 বলে, অসম্ভব ভালো পারফরমেন্স। এই পারফরমেন্সের উপর ভিত্তি করে আমার মনে হয় আগামীতে কম করে এখন ওকে 2 বছর টিম থেকে আর বাদ দেবে না। আগামী টি-20 বিশ্বকাপে ওর জায়গা পাকা। এবং এটা আজকে নতুন না, ও তো রীতিমতো কনসিস্টেন্সি আছে ওর খেলায়। মানে 30 35 40 50 এরকম একটা রান পাচ্ছিল, খুব একটা বড় রান পাচ্ছিল, তো যাই হোক আজকে অনেক একটা বড় রান পেয়ে গেছে। তারপরে তিলক ভার্মা 15 বলে 24। সূর্যকুমার যাদব আবারও সেই একই কাহিনী, রান পায়নি। সূর্যকুমার এই সিরিজের পরে আমার তো মনে হয় সূর্যকুমারকে নিয়ে ভারতীয় বোর্ড ভাবনা চিন্তা শুরু করে দেবে, তাকে আগামী টি-20 বিশ্বকাপের জন্য ক্যাপ্টেন্সি করা যাবে কি যাবে না। কারণ এর মধ্যে এখন হার্দিক পান্ডিয়া একদম নাম্বার 1 ক্যান্ডিডেট। তার পারফরমেন্স, এবং সে যেহেতু আগেও ক্যাপ্টেন্সি করেছে, তো আমার মনে হয় না খুব একটা মানে খারাপ অপশান হার্দিক পান্ডিয়া। আর সূর্যা কুমার যাদবকে আমার খুব একটা ভালো লাগে না, ওর ক্যাপ্টেন্সি খুব একটা পছন্দ হয় না। তার উপর আবার ব্যাটিংয়ে সেই রান নেই, তো ব্যাটিংও রান পাচ্ছে না, তারপর ক্যাপ্টেন্সি খুব একটা সেই রকম কিছু পায়নি। তো আমার মনে হয় হার্দিক পান্ডিয়া নাম্বার 1 চয়েস। তারপর শিবম দুবে 13 বলে 30 খুব সুন্দর রান করেছে। তারপর হার্দিক পান্ডিয়া আজকে ভালো রান পায়নি, 6 বলে 9 করার দরকারও নেই, একাই তো সব কাঁপিয়ে দিয়েছে। তারপরে অক্ষর প্যাটেল 11 বলে 15। মোহাম্মদ শামিকে আজ নিয়েছিল, মোহাম্মদ শামি ব্যাটে কিছু করতে পারেনি, কিন্তু বলে দুর্দান্ত বল করেছে আজ শামি। আজকে তার রং পুরো চিনিয়ে দিয়েছে। স্বামী যে কি প্লেয়ার, কীরকম ভালো বলার, সে আজকে প্রমাণ করে দিয়েছে। যদিও প্রমাণ করার কিছু ছিল না, তবুও তাকে নিয়ে যে বিভিন্ন রকমের কোশ্চেন আশেপাশে এদিক ওদিক শুরু হয়েছিল, তা আজকে পুরো সে কোশ্চেন সব মাটিতে মিশিয়ে দিয়েছে। এবং সে নিজেকে প্রমাণ করেছে যে সে কত বড় মাপের একজন প্লেয়ার এবং কত বড় মাপের একজন ওয়ার্ল্ড ক্লাস বোলার। এবং তার কাছে টি-20, টেস্ট, ওয়ানডে এরকম কোনো মানে কোনো একটা ক্যাটাগরি বলার না। সে সে যেখানে তাকে দেবে সে সেখানে পারফর্ম করবে। হ্যাটস অফ টু ইউ, শামি। তারপর চলে আসি আমরা
এই বোলিংয়ে যদি দেখি তাহলে বোলিংয়ের ইংল্যান্ডের সবাই অসম্ভব ভালো মার খেয়েছে। তার মধ্যে সব থেকে বেশি মার খেয়েছে জেমি ওভারটন, 3 ওভারে 48। সব থেকে যদি একটু ভালো বল করে থাকে সেটা হচ্ছে মার্কুড, 4 ওভারে 32, 2 উইকেট। তারপরে বেডেন কার্স, 4 ওভারে 38, 3 উইকেট। তো এইগুলো ইংল্যান্ডের সাইড। তারপরে আসি তোমার এদিকে, এই ইংল্যান্ডের বোলিং বোলিং সাইড। তারপরে ইংল্যান্ডের ব্যাটিংয়ের যদি দিকে আমরা তাকাই, ফিল সল্ট প্রথমে একটু ভালো রান হয়ে যাক, অনেকদিন বাদে ফিল সল্ট একটু রান পেলো, 23 বলে 55। তারপরে আর কেউ সেরকম রান পায়নি বড়। বেন ডাকেট 0, জস বাটলার 7, হ্যারি ব্রুক আবারও রান পায়নি 2, লিয়াম লিভিংস্টন 9, জ্যাকব বেথেল 10, বেডেন কার্স 3, জেমি ওভারটন, জফরা আর্চার কেউই রান পায়নি। সেই জন্য এত কম রানে সেই জন্য আউট হয়েছে, 97-এ অল আউট। তো এক্ষেত্রে ভারতীয় বোলারদের যথেষ্ট কৃতিত্ব দেওয়াই যায়। কারণ মোহাম্মদ শামি, আগে বলেছিলাম, 2 ওভার, মাত্র 2 ওভার সে নিজের কোটাও পূরণ করেনি। 2 ওভার 3 বল, 2 ওভার 3 বলে সে 25টা রান দিয়ে 3টি উইকেট তুলে নিয়েছে। তারপরে বরুণ চক্রবর্তী অ্যাজ ইউজুয়াল, 2 ওভারে 25 রান, 2 উইকেট। রবি বিষ্ণই 1 উইকেট, শিবম দুবে 2 উইকেট, অভিষেক শর্মা 2 উইকেট। তো দেখা যায় যে ভারতীয় টিম মোটামুটি বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিংয়েও তারা খুব ভালো পারফরমেন্স করেছে, যার দৌলতে তারা 150 রানে আজকে ইংল্যান্ডের মতো টিমকে 150 রানে হারিয়েছে। তো যাক, দেখে খুব ভালো লাগলো। এরকম পারফরমেন্সই দরকার ছিল, আশাও করছিল ভারতীয় ফ্যান, কারণ গত ম্যাচে খুব একটা ভালো পারফরমেন্স ছিল না। তো আজকের ম্যাচে যাক, শুধু আসলে পুষিয়ে দিয়েছে ইন্ডিয়ান টিম। তো ছিল না, তো আজকের ম্যাচে যাক, শুধু আসলে পুষিয়ে দিয়েছে। হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, এই তো গেল ইন্ডিয়া ইংল্যান্ড ম্যাচ। তারপরে আমরা একটু আলোচনা করব আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি 19 তারিখ থেকে যে শুরু হচ্ছে, তাই পাকিস্তানের টিম ঘোষণা হয়ে গেছে, তো পাকিস্তানের টিম নিয়ে একটু আলোচনা করব। এবং 150 রানের জয়লাভ করাই এটা ছিল ইন্ডিয়ার মাটিতে একটা রেকর্ড ব্রেকিং উইন। মানে এর আগে 150 রানে ইন্ডিয়ার মাটিতে কাউকে হারায়নি। তো এটা ছিল প্রথম, তো এটা একটা রেকর্ড। তো ওকে, চলা যাক আবার পাকিস্তান টিমের।
তো চলো, পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর স্কোয়াড ঘোষণা করে দিয়েছে এবং এই স্কোয়াডে আছে মোহাম্মদ রিজওয়ান ক্যাপ্টেন, তারপরে বাবর আজম, ফাক্কর জামান চলে এসছে আবার, কামরান গুলাম, সাউদ শাকিল, তৈয়ব তাহির, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, সলমান আলী আগা, ওসমান খান, আবরার আহমদ, হারিস রৌফ, আবার চলে এসছে মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি। তো মোটামুটি টিম ঠিকই আছে আমার মতে, তবে আমার মনে হয় এখানে ফাহিম আশরাফ কি বেসিসে টিমে আসছে তো পাকিস্তানের এরকম তো কোনোই থাকে না যে সেই বেসিসে আসে টিমে, মানে বিনা কারণে পাকিস্তান থেকে আউট হয়ে যায়, আবার বিনা কারণে ঠিক আবার চলে আসে। তো এদের তো কোনো নেই, মানে আসা যাওয়ার কোনো ক্রাইটেরিয়া নেই। ফর নো রিজন সামন ক্যান গো, ফর নো রিজন দেন সামন ক্যান ইন। সো যাই হোক, তো ফাহিম আশরাফ, খুশদিল শাহ কি বেসিসে সে টিমে, তারপর ওয়ান ডেতে, টি-টোয়েন্টিতে মোটামুটি খুশদিল শাহ এদিক ওদিক খেলে বেড়ায়, তো এটা মানা যায়, ঠিক আছে, তার হয়তো রান ছোটোখাটো এদিক ওদিক হয়, তো সেক্ষেত্রে মানা যায়, কিন্তু ওয়ান ডেতে খুশদিল শাহ আমার মাথায় আসে না এটা কেন নিয়েছে। তারপরে সলমান আলী আগা ওকে, উসমান খান যে টি-টোয়েন্টিতে এখনো প্রমাণ করতে পারেনি, উসমান খান যে ইউএই দুবাইয়ের প্লেয়ার ছিল, দুবাইয়ের হয়ে খেলতো, এখানে দুবাইয়ের হয়ে লিগ খেলতো, তারপরে তাকে ওখানে যাই হোক ওরা পাকিস্তান বোর্ড তাকে খেলাবো বলে আশ্বাস দিয়ে টিমে রাখা, এখানকার কন্ট্রাক্ট তার ক্যান্সেল করানো হয়েছিল, তাকে ইউএই এখানকার ক্রিকেট বোর্ড তাকে ব্যান করেছে অনেক, এক্স্যাক্টলি আই ফরগট দ্য টেনিওর, বাট ইটস ট্রু, তারা ব্যান করে দিয়েছে, সে আর ইউ এর কোনো টুর্নামেন্টে সে খেলতে পারবে না। তো সে এখান থেকে গিয়ে পাকিস্তানে গিয়ে টি-টোয়েন্টি, তার মোটামুটি তার পারফরমেন্স ছিল টি-টোয়েন্টিতে, স্পেশালি সে হি ইজ আ টি-টোয়েন্টি প্লেয়ার, তো তার পারফরমেন্স ছিল টি-টোয়েন্টিতে, সে টি-টোয়েন্টিতে খুব একটা আমার মনে হয় না ইন্টারন্যাশনাল লেভেলে খুব একটা নিজের সুবিধা মতো মানে সুবিধা মতো রান করতে পেরেছে আমার মনে হয় না, আমি দেখিনি, হয়তো হবে দু চারটা কিন্তু সেই রকম না। অবশ্য তারও একটা টিমেরও ইয়ে, তাকেও খুব একটা বেশি দায়ী করা যাবে না, কারণ তাকে নামানো হয় তোমার 5 নম্বর, 6 নম্বরে, 4 নম্বরে, এইরকম টিমে, এইরকম পজিশনে তাকে নামানো হয়, এবং সে মূলত ওপেনিং, তার যে মূলত রান করেছে সে ওপেনিং হিসাবে, ওপেনিং ব্যাটার হিসেবে তার রান আছে, কিন্তু তাকে নামানো হয় 4-5 নম্বরে। সো এক্ষেত্রে তার একটা যে ফ্লো সেটা হতেই পারে, বিগড়ে যেতেই পারে, তো সেটাও হয়েছে ওর সঙ্গে। তো শুধু ওর দোষ দিয়ে লাভ নাই, এটা টিমের ক্যাপ্টেন্স এবং ম্যানেজমেন্টেরও দোষ আছে, যে তাকে ঠিক জায়গায় তাকে খেলানো হয়নি। তো যাই হোক, সে ওসমান খান টিমে ওয়ান ডে টিমে আসার আমি কোনো যুক্তি দিতে পারছি না, টি-টোয়েন্টি দলে ঠিক আছে, সে মূলত টি-টোয়েন্টি প্লেয়ার, তাকে আরও প্রমাণ করতে করা দরকার, আর কোচ যদি টি-টোয়েন্টিতে তাকে ঝালিয়ে নিয়ে তারপরে নাই টিমে ঢোক, আর ওয়ান ডেতে আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ওকে, দেন কাম আবরার আহমদ, আবারও এইরকম বলার যদি আমার মনে হয় না ইন্ডিয়া কিংবা অন্যান্য ইংল্যান্ড ফিংল্যান্ডে যদি সামনে পড়ে, তো আমার মনে হয় এ কিছু রাখবে না। আবরার আহমদ, ওকে, হারিস রৌফ, ইন্ডিয়ার প্লেয়ারদের ফেভারিট বলার হারিস রৌফ, সেও টিমে চলে এসছে। তারপরে আছে মোহাম্মদ হাসনাইন ইজ এ গুড প্লেয়ার, বাট ছেলেটা চোটে চোটে শেষ হয়ে গেল, এত চোট, চোট লুকিয়ে লুকিয়ে খেলতো আগে, চোট লুকিয়ে লুকিয়ে খেলার পর তারপরে যা হোক আর যখন চলতে পারলো না তখন নিজের ট্রিটমেন্ট করালো, ট্রিটমেন্ট করিয়ে তারপরে আসলো, টিমে এসছে, তারপরে দু একটা ম্যাচ ভালোই বল করেছে, তো যাই হোক নিয়েছে, ওকে ফাইন। তারপরে নাসিম শাহ, আমার মনে হয় না নাসিম শাহ এখনো ফিট, গত সিরিজে তার যা বল দেখেছি, সে যে বল করছিল, ইভেন ইংল্যান্ডের সঙ্গে হোম সিরিজে আই থিঙ্ক হোম সিরিজে সে যে বল করছিল, তার মনে হয় না সে ফিট, তো এখন সে আদৌ ফিট কি না সেটা একটা দেখার বিষয়। শাহিন শাহ আফ্রিদি অ্যাজ ইউজুয়াল গত সিরিজে ভালোই বল করেছে, অনেকদিন পর তার সেই আগের ফর্মে তাকে দেখা দিয়েছে, আগের সেই তার বোলিংয়ে যে ইনসুইংয়ের ধার ছিল সেগুলো মোটামুটি দেখা গিয়েছে, তো ঠিক আছে। তো এই দু তিনটে প্লেয়ার ছাড়া আমার তো মনে হয় না পাকিস্তান টিম মোটামুটি ঠিকই আছে। তবে এখন ব্যাপার হলো যে এখানে ওপেন করবে কি, ওপেন কি সেই মোহাম্মদ রিজওয়ান বাবর আজম যদি ওপেন করতে আসে তাহলে লিখে দেওয়া যায় 15 ওভারে 50 রান করবে,
তারপরে তখন বাকি নিজেদের বাকি যে ব্যাটার আছে তাদের উপর চাপ ফেলে দেবে, টিমটাকে এই করে দেবে। তো মোহাম্মদ রিজওয়ান এক ওপেনিং তো চলেই না ওয়ানডেতে, তারপর দেখা যাক কি হয়। আমার মনে হয় না ও 3 নম্বর কিংবা 4 নম্বর ছাড়া খেলবে না। তো ফকর জামান যেহেতু চলে এসেছে, তো ফকর জামান অবশ্যই ওপেন করবে না, ওকে আবার 3 নম্বরে, কারণ এর আগেও ওকে ওপেনিং দেয়নি। 3 কিংবা 4 খেলাতো ফকর জামানকে। ফকর জামান একটা অ্যাটাকিং প্লেয়ার, ওকে সবসময় ওপেনার খেলানো উচিত, কিন্তু তারপরে ওকে ওপেন করানো হয় না। এই দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন পাকিস্তান টিম অ্যান্ড আদার টিম। যার যেখানে খেলানো উচিত সেখানে খেলাবে না, তো অন্য জায়গায় খেলার ডেফিনেটলি তার যার ফ্লোতে তার ঘটবে, এবং সেটাই হয়। তো এখন দেখা যাক। আগামী 19 তারিখ থেকে শুরু হচ্ছে ম্যাচ। তো আগামী 19 তারিখ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং ইন্ডিয়ার ম্যাচগুলি হবে দুবাইয়ে, এবং বাকি পাকিস্তানের এবং অন্যান্য কান্ট্রির যে ম্যাচগুলো পাকিস্তানে হবে। তো দেখা যাক এখন কতদূর কি হচ্ছে। তো আমরাও অধীর আগ্রহে বসে আছি, এবং পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটা ম্যাচে আমি তোমাদের সামনে লাইভ হব, লাইভে প্রতিটা ম্যাচ ডিসকাস করব প্রতিদিন। হ্যাঁ, তারপরে চলে যাই অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার তোমার টেস্ট ম্যাচ যেটা চলছিল, সেই টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া দুর্দান্তভাবে জয়লাভ করেছে। এবং বলি, হ্যাঁ, তো অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 654 রান 6 উইকেটে ডিক্লেয়ার করে দেওয়ার পর তারপরে আর ব্যাট করতে হয়নি। তারপর শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে 165 রানে, তারপরে দ্বিতীয় ইনিংসে 247 রানে অল আউট করে দিয়েছে। তো এই শ্রীলঙ্কা এই সরি অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচে শ্রীলঙ্কাকে 1 ইনিংস এবং 242 রানে হারিয়েছে। শ্রীলঙ্কার মাটিতে এইভাবে শ্রীলঙ্কাকে হারানো একটু টাফ হয়ে যায়। আমার মনে হবে গত ইন্ডিয়া শ্রীলঙ্কা সিরিজ খেলতে গিয়েছিল, সেখানে ইন্ডিয়ার অবস্থা খুব খারাপ হয়েছিল। ইন্ডিয়া সিরিজ হেরে বাড়ি এসেছিল। তো সেখানে অস্ট্রেলিয়া গিয়ে হারানো মানে বোঝা যায় শ্রীলঙ্কার টিম অতটা ভালো খেলতে পারেনি যতটা আশা করেছিল। তো এদের মধ্যে সব থেকে যে নজর কেড়েছে সে হলো ম্যাথু কুনিম্যান। ম্যাথু কুনিম্যান অস্ট্রেলিয়ার তোমার স্পিনার, দুর্দান্ত বল করেছে। ম্যাথু বল কুনিম্যান লেফট হ্যান্ড ব্যাট, স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলার। এটি তার 4 নম্বর টেস্ট ছিল। মাত্র 28 বছর বয়সী এই ম্যাথু কুনিম্যান। সে প্রথম ইনিংসে 5 উইকেট, শ্রীলঙ্কা প্রথম ইনিংসে সে 5 উইকেট নিয়েছে, তারপর সেকেন্ড ইনিংসে সে নিয়েছে 4 উইকেট। তো টোটাল টেস্ট ম্যাচে সে 9 উইকেট নিয়েছে, এবং খুব সুন্দর বল করেছে। এবং এই ম্যাচের ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে উসমান খোয়াজা। হ্যাঁ, হওয়াটাই স্বাভাবিক। তার 232 রান ডাবল সেঞ্চুরি শ্রীলঙ্কার মাটিতে, যে 232 রান করেছিল সেই জন্যেই। हाँ दिनेश, हाय हाय। अभिषेक शर्मा, यस यस। अभिषेक शर्मा, अभिषेक शर्मा।
रॉक ऑन। हाँ दिनेश, कैसे हो? क्या खबर? किधर हो? ওকে। তো এই ছিল আজকের টোটাল ক্রিকেট নিয়ে আলোচনা। তো আগামীতে আবার কালকে আসবো নতুন খবর নিয়ে, নতুন ম্যাচ নিয়ে তোমাদের সামনে। তো টিল দেন, গুড বাই।